প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের পাঠের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকারের আয়ের উৎস, সোর্সেস অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকারের আয়ের উৎস। আমরা গত ক্লাসে সরকারি আয়ের উৎসসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে এবং সেই ব্যয়ের পরিমাণ অর্থাৎ আমাদের বাজেট প্রায় ৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি। এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। এক হলো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্ব, ২ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব, তৃতীয়ত হচ্ছে কর ব্যতীত প্রাপ্তি। তো আমরা পর্যায়ক্রমে এই খাতগুলো নিয়ে আলোচনা করব এবং এর অন্তর্ভুক্ত খাতগুলো নিয়ে আলোচনা করব, যে যে উৎস থেকে বাংলাদেশ সরকার আয় করে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড হলো NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। কর রাজস্বই হচ্ছে সরকারি আয়ের প্রধান উৎস। বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্ব আয়ের উৎসসমূহ হচ্ছে নিম্নরূপ। এক্ষেত্রে উল্লেখযোগ্য উৎস 7টি। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্বের উৎস 7টি। এক হলো আয়কর, 2 মূল্য সংযোজন কর, 3 হচ্ছে আমদানি শুল্ক, 4 হচ্ছে রপ্তানি শুল্ক, 5 হচ্ছে আবগারি শুল্ক এবং 6 হচ্ছে সম্পূরক শুল্ক ও 7 হচ্ছে অন্যান্য কর ও শুল্ক। আমরা এগুলো একটু বিস্তারিত দেখি। আয়কর। বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। এরপর আছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশে কর ব্যবস্থায় নতুন সংযোজন, যা ভ্যাট, ইংরেজিতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত 30টি সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত করা হবে। উল্লেখ্য যে একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে চৌকিদার, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে
ফকির মিসকিন সকলকেই এই কর দিতে হয়। 3 হচ্ছে আমদানি শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস এটি। দেশের আমদানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলা হয়। এরপর হচ্ছে রপ্তানি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে সরকার অনেক সময় দেশীয় কিছু পণ্যদ্রব্যের রপ্তানি নিরুৎসাহিত করার লক্ষ্যে রপ্তানি শুল্ক আরোপ করে। এর মাধ্যমে রপ্তানি হলে কিছু রাজস্ব সরকার পেয়ে থাকে। তাহলে রপ্তানি শুল্কটা কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর যে শুল্ক, দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য রপ্তানি করার ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয় সেটা হলো রপ্তানি শুল্ক। 5 নম্বর হচ্ছে আবগারি শুল্ক। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয়। 6 নম্বর হচ্ছে সম্পূরক শুল্ক। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। সবশেষ যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য কর ও শুল্ক। উপরে যে 6টি কর ও শুল্কের কথা বলা হলো, এছাড়াও আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে, যেমন আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরের যে প্রধান শ্রেণীবিভাগ আমরা দেখেছি সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব। এর অন্তর্ভুক্ত আবার 5টি উৎস। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্বের আবার 5টি উৎস। 1 হলো ভূমি রাজস্ব, 2 যানবাহন কর, 3 বিদ্যুৎ শুল্ক, 4 মাদক শুল্ক, 5 হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। আমরা এগুলো বিস্তারিত দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই হচ্ছে ভূমি রাজস্ব। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা হ্রাস পেয়েছে। 2 নম্বরে আছে যানবাহন কর। বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এটিও বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস। তারপর হচ্ছে বিদ্যুৎ শুল্ক। বিদ্যুৎ শুল্ক থেকেও সরকারের আয় হয়, তবে বর্তমান সময়ে এ খাত হতে সরকারের রাজস্ব সংগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে। তারপর হলো মাদক শুল্ক। সরকার মাদক দ্রব্য যেমন মদ, গাঁজা, আফিম ইত্যাদির উপর শুল্ক বসিয়ে কিছু আয় করে। এর ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সাথে সাথে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়। এবং 5মটি হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। আমরা সাধারণত বিভিন্ন দলিলপত্র
ও মামলা মোকদ্দমায় আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট ও বিনিময় বিল ইত্যাদি খাত হতে সরকার প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে থাকে। এই হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্বের 5টি উৎস। আর সর্বশেষটি হচ্ছে কর ব্যতীত প্রাপ্তি। কর ব্যতীত প্রাপ্তি এর অন্তর্ভুক্ত আবার 13টি উৎস লক্ষ্য করা যায়। উৎসগুলো হলো লভ্যাংশ ও মুনাফা, সুদ, সাধারণ প্রশাসন, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ, অর্থনৈতিক সেবা, ভাড়া ও ইজারা, টোল ও লেভি, অবাণিজ্যিক বিক্রয়, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন, রেজিস্ট্রেশন, বন, প্রতিরক্ষা বাবদ